আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 যে বিষয় ছিল আমাদের শিল্প সংস্কৃতি। আমাদের পরীক্ষাটি হবে 6 জুলাই 2024, ঠিক আছে। আর সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বা জন্য সিলেবাসটি হচ্ছে, বা সপ্তম শ্রেণীর যে ষান্মাসিক বা অর্ধবার্ষিক যে পরীক্ষার নমুনা প্রশ্নপত্র বলতে পারো, যে পৃষ্ঠাটা আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারিভাবে 1 থেকে 40 পেজ পর্যন্ত। তো আজ আমরা দেখব সেখান থেকে আমাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতি বা পূর্বের যে সাজেশনটা আমরা কীভাবে কমপ্লিট করব, পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিব সেটা আমরা আলোচনা করব এখানে। আর পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে যে আমাদের প্রশ্নগুলো দেওয়া হবে, সেই প্রশ্নগুলোর সমাধান আমরা এই চ্যানেলটিতে কমপ্লিট করব। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসগুলো করে ফেলবো এবং আজ সেখানে বিস্তারিত আলোচনা করে দিব, যেন তোমাদের পরীক্ষার আগে কী কী করতে হবে, কোন অধ্যায় থেকে কোন কাজগুলো তোমাদের খুব দ্রুত করলে সহজ হবে, সেই কাজগুলো আমরা দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমাদের যে সূচিপত্রে আমাদের যে অধ্যায়গুলো আছে সেই কাজগুলো করতে হবে। সেই অধ্যায়গুলো আগে আমরা আলোচনা করে নিই। বিশ্বজোড়া পাঠশালা 1 থেকে 10 পেজ, নকশা খুঁজি নকশা বুঝি 11 থেকে 18 পেজ কমপ্লিট করতে হবে। মায়ের মুখের মধুর ভাষা 19 থেকে 25 পেজ পর্যন্ত কমপ্লিট করতে হবে। দেন স্বাধীনতা আমার 26 থেকে 34 পেজ পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে। এবং বৈচিত্র্যে ভরা বৈশাখ 35 থেকে 40 এই পর্যন্ত কিন্তু আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা এর বিস্তারিত আলোচনা করি আমাদের পরীক্ষার আগে আসলে কী কাজটি করতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমাদের যে প্রথম যে শিল্প সংস্কৃতির যে প্রথম বিশ্বজোড়া পাঠশালা, এখান থেকে আমাদের কি কাজগুলো করতে হবে। যেমন এখানে আমাদের বলা আছে, যেমন প্রকৃতি ও ঘটনার বিশ্লেষণ, বিন্যাস ও ভিন্নতা যা দেখেছ তাই সাধারণভাবে প্রকাশ করছে। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে কি অনুসরণ করতে হবে, যে এই যে এখানে দেখো উপস্থাপনায় কাজে সাধারণভাবে সংবেদনশীলতা বজায় রাখার চেষ্টা করেছি কিনা, এই যে এই বিষয়গুলো করেছি কিনা যে বলছে, আমরা এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের কমপ্লিট করলে আমাদের কাজগুলো হয়ে যাবে। আসলে আমরা কী কাজগুলো করবো সেগুলো কিন্তু এভাবে আমরা যদি আমাদের পারদর্শিতার বা মাত্রা নিরূপণটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু এখান থেকে তোমরা অনেকে বুঝো না, তাই আমি বইয়ের মধ্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের বই থেকে কী কাজগুলো করতে হবে। দেখো, এখানে কিন্তু সুস্পষ্ট করে বলে দেওয়া আছে মূল যোগ্যতা। আমাদের যে প্রশ্নটা, শিল্পের বিভিন্ন শাখার প্রদর্শন ও পরিবেশনা বুঝে উপলব্ধি করে বিনোদিত যে হতে পারা এবং দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের চর্চা ও প্রকাশে সম্পৃক্ত হতে পারা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখো আমাদের শিখন অভিজ্ঞতা 4, ঠিক আছে। তো এইভাবে আসলে আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। বাকিটা আমি বই থেকে বুঝিয়ে দিচ্ছি। তো চলো আমরা বই। তো দেখো, আমাদের অধ্যায়টা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা। এই অধ্যায় থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে সবার আগে একটি আমাদের কবিতা আছে, কবিতাটা অবশ্যই আমরা করবো। সবার আমি ছাত্র, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এটা সংক্ষেপে, যদিও সংক্ষেপিতটা সংক্ষেপে এখানে কবিতাটা করা হয়েছে, সংকল্প করা হয়েছে আর নেওয়া হয়েছে সুনির্মল বসুর কবিতাংশ থেকে, ঠিক আছে। তো দেখো, আসলে আমাদের এই অধ্যায়ে আমরা যা করব সেগুলো এখানে আমাদের উল্লেখ করা আছে খুব ইজিলি। তো দেখো, বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করব। বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করব। তারপর গানের সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে রং বানানোর চেষ্টা করব। প্রাকৃতিক যে জিনিসগুলো, উপাদানগুলো দিয়ে আমাদের নিজেদের রং তৈরি করব, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। খাতায় আঁকা পাতাগুলো রং করার ক্ষেত্রে গাঢ় হালকা সবুজ রং এর পাশাপাশি অন্য রং মিলিয়ে দেখতে পারি, যেমন নীল, হলুদ, লাল ইত্যাদি রং মিশিয়ে দেখতে পারি। তারপর রঙের গানটি ভালোভাবে অনুশীলন করব। তারপর আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করব। তোমাদের এই কাজটি কমপ্লিট করতে হবে এবং যে ছকগুলো আছে, যে এই ছকগুলো কমপ্লিট করতে হবে। এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি, এই কাজগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। তারপর দেখো নকশা, অধ্যায়টির নাম হচ্ছে নকশা খুঁজি নকশা বুঝি, ঠিক আছে। এখানে দেখো, বহুদিন পরে মনে পড়ে আজ পল্লী মায়ের কোল, ঝাউ শাখে জেথা বনলতা, বাঁধি হরসে খেয়েছি দোল, কুলের কাটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে, অমৃতের স্বাদ যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে, পৌষ
পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষমুখে, আরও উল্লাস বাড়ি আছে মনে মায়ের বকুনি খেয়ে। সুফিয়া কামাল। তো আমরা এই কবিতাটা অবশ্যই ভালো করে পড়বো। দেখো এখানে আমাদের গ্রামাঞ্চলে যে ফুল পিঠা বানানো হয় বা নকশি করে যে পিঠাগুলো বানানো হয় সেগুলো কিন্তু এখানে আছে, দেখেছো? তো দেখো এই অধ্যায়ে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা ন্যূনতম দৈর্ঘ্যের 6 ইঞ্চি, প্রস্থের 4 ইঞ্চি একটা আয়তক্ষেত্র আঁকবো। তারপর আয়তক্ষেত্রটাকে 1 ইঞ্চি করে ভাগ করে নেব, যার ফলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা 6টি 1 ইঞ্চি মাপের আর প্রস্থে 4টি 1 ইঞ্চি মাপের ছক পাবো। প্রত্যেকটা সারিটাকে 1 2 3 এমন একইভাবে নম্বর দিয়ে রাখতে পারি। এবার দেখো এই নম্বর সারির প্রথম ঘরে আমরা 2টি সোজা রেখা পাশাপাশি আঁকবো। তারপর 2 নম্বর সারির প্রথম ঘরে আমরা 2টি সোজা রেখা খাড়াভাবে আঁকবো। তারপর এইভাবে 6 নম্বর সারি পর্যন্ত 24 ঘর পূরণ করে আমরা একটা সহজ নকশার প্যাটার্ন তৈরি করতে পারি। ঠিক আছে, এই কাজগুলো আমরা করব। এই যে দেখো এখানে কিন্তু করা আছে কিভাবে কাজগুলো করতে হবে, এখানে কিন্তু দেখো অনেকগুলো কাজ করা আছে, তোমরা এখান থেকে অনুসরণ করো। তারপর দেখো 17 পেজে আমাদের একটি কাজ আছে, আমরা যা করব আমাদের যে কাজগুলো করতে হবে দেখো, এই যে দেখো আমরা যা করব 17 পেজ। আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখবো। ঠিক আছে, আশেপাশে পুনরাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করছে মানে বা হচ্ছে কিনা তার লেআউট বা খসড়া বন্ধু খাতায় এঁকে রাখবো। রেখাভিত্তিক এবং আকৃতিভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখবো। কাগজ বা মাটি দিয়ে রিপিটেটিভ প্যাটার্ন তৈরি করতে পারি। তারপর কাগজ কেটে ঝালর তৈরি করতে পারি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। এখন আমরা দেখব মায়ের মুখে মধুর ভাষা। এই অধ্যায়টিতে আমরা যা করব দেখো, নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু খাতায়। নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো। পোস্টারটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব। এবার নিজ এলাকার যে কোনো সহজ বা বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করব। স্থানীয় মানে তোমাদের বয়স অনুযায়ী একটা আঞ্চলিক গান বাছাই করতে বলা হয়েছে। একটি দল উন্মুক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবো, মানে একটি গান গাওয়ার চেষ্টা করবে তোমরা। আরেকটি দল সে গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করব, মানে তুমি গাইতেছো সেটা তোমার পাশের বন্ধুরা তোমার ক্লাসমেটরা সেটা ভঙ্গি করবে করে প্রকাশ করবে। এক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় যে কোনো লোকজ নৃত্যধারা আছে কিনা। আমাদের স্থানীয়দের অনেক যে এলাকায় যেভাবে নাচার সিস্টেম আছে না, যে এক এক এলাকায় এক একভাবে কিন্তু বিয়ের সময় নাচে, ঠিক না, নানি নাতিরা তারপরে দাদা নাতিরা এভাবে কিন্তু আছে অনেক নাচ। সে যদি থাকে তাহলে সেই নাচটা তোমরা করতে পারো। থাকলে সেই নৃত্য ভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে চর্চা করতে পারো। চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয়ে বুঝে ছোট একটি নাটিকাও করে ফেলতে পারি। আমরা কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে আরও কি জানার চেষ্টা করব। এই কাজগুলো আমাদের করতে হবে। এরপর এখানে আমাদের লিখতে হবে মায়ের মুখে মধুর ভাষা বলতে আমরা যা বুঝি সেগুলো এখানে লিখবো। ঠিক আছে, এখন দেখো আমরা পেলাম স্বাধীনতা আমার। এই অধ্যায়টিতে আমরা যা করব দেখো, চলো নকশা হই। শরীর দিয়ে নকশা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে যাবো, মানে শরীর দিয়ে তোমরা নকশা তৈরি করবে। বিভিন্ন রকম নকশা দেখে এক একটি দল এক একটি নকশা নির্বাচন করব, যেমন ত্রিভুজ, বৃত্ত, ঢেউ, শাপলা, ফুল, স্মৃতিসৌধ ইত্যাদি। যে দেখো এখানে কিন্তু এই যেরকম একটা কিন্তু আমরা বিটিভিতে একটি দেখেছিলাম যে তারা কি করছে, শাপলা তৈরি হয়েছে। এই যেগুলো হচ্ছে শাপলার পাপড়ি, ঠিক আছে, আর এটা হচ্ছে শাপলার যে মধ্যবিত্ত যে অবস্থানটা সেটা। তো দেখো কত সুন্দর করে তারা এটা, ঠিক এভাবে তোমরাও চাইলে এভাবে একটি কাজ করতে হবে তোমাদের। তো তোমরা কোনটা করবে সেটা তোমরা বাছাই করতে পারো। স্বাধীনতা আমার, মাটিতে বেশ বড় করে সেই নকশাটি এঁকে নেব, মানে প্রথমে মাটিতে আঁকলে তাতে আমাদের জন্য সুবিধা হবে, সে অনুযায়ী শুধু আমরা দাঁড়িয়ে যাব। সেটা চক কিংবা কাঠি বা ইটের টুকরা মাটির পাত্রের ভাঙা অংশ দিয়ে এঁকে নিতে পারি। এবার সে নকশা অনুযায়ী সবাই দাঁড়াবো। এভাবে আমরা নকশা বানানোর অনুসরণ করব শরীর দিয়ে, মানে নিজের সশরীর দিয়ে সেখানে আমরা দাঁড়িয়ে আমাদের সে আকৃতিটা তৈরি করতে হবে। সেটা আমরা নকশার উপরে দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে পড়েও করতে পারি। এখানে কিন্তু বলে দেওয়া আছে কীভাবে করতে হবে। চূড়ান্তভাবে আমরা এটি তৈরি করব কোনো রকমের নকশা নাই কি, শুধু নিজেদের শরীরগুলোকে ব্যবহার করে। কোনো মতো নকশা আর্ট করতে পারবো না, শুধু মাটিতে ছক বা কোনো কাঠি দিয়ে বা ইটের টুকরা দিয়ে দাগ কেটে সেখানে তোমাদের নিজের সশরীরে দাঁড়াতে হবে। শুধু ওই দাগটুক আর্ট করলে সে দাগ তোমরা প্রদর্শন করতে পারবে না, সে দাগে তোমাদের সশরীরে নিজেরা দাঁড়িয়ে বা বসে বা শুয়ে সেটা তোমাদের প্রদর্শন করতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আর চূড়ান্ত প্রদর্শনের সময় আমরা নির্বাচিত স্থানে যেখানে চূড়ান্ত প্রদর্শনী হবে এক একটি দল এক একটা নকশা হব, কিছুক্ষণ থেকে বের হয়ে যাব, আবার আরেকটি দল আসবে, তারাও
অন্য একটি নকশা প্রদর্শন করবে। এভাবে প্রতিটি দল তাদের নকশা উপস্থাপন করবে। নকশা প্রদর্শনের সময় আমরা হাতে তালি দিয়ে 1 2 3 গুণে একটি তাল তৈরি করে তার সাথে নিচের স্বরগুলো মানে যে স্বরগুলো আছে স্বরগুলো পুনরাবৃত্তিভাবে কি গেয়ে ও বাজিয়ে তা ডিসপ্লে করতে পারি। তো এখানে দেখো যে সা রে গা রে গা মা গা মা পা, ঠিক এভাবে তোমাদের বলতে হবে। মা পা ধা পা ধানি ধানি ধানের সা, ঠিক আছে। তো দেখো আমাদের 33 পেজে একটি কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমরা যা করব দেখো, নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করব, হাতে তাল দিয়ে স্বরগুলো অনুসরণ করবো, সেগুলো কিন্তু আমরা করেছি। স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি। স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু খাতায় লিখবো, সেগুলো লিখবে তোমরা। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প বা কবিতা রচনা লিখবো। ছবি আঁকার মধ্য দিয়ে নিজের স্বাধীন অনুভূতি প্রকাশ করব। শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। দেন আমরা এই যে 34 পেজের স্বাধীনতা, আমার এখানে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি সেটা লিখে রাখবো। তো এখন আমরা দেখব বৈচিত্র্য ভরা বৈশাখ, ঠিক আছে। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করবো সেটা এখন আলোচনা করবো। আমরা যা করবো আমরা এই অধ্যায়টিতে দেখো, এখানে আছে বৈশাখী উৎসব উদযাপনের জন্য আলপনা করার খসড়া পরিকল্পনা করে রাখতে হবে। কাগজ কেটে ঝালর বানাবো। দেশের সংস্কৃতির বর্ষবরণের নানান পরিবেশনা, নাচ গান, নাটক আবৃত্তি করার চেষ্টা করব। মঞ্চস্থান সজ্জার জন্য আলপনা ও নকশা করব। শ্রেণীকক্ষে মেলা বা উৎসব আয়োজন করব অথবা বিদ্যালয়ের আয়োজনে অংশগ্রহণ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্ম সম্পর্কে আমরা আরও জানতে চেষ্টা করব, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টকর্মগুলো সে বিষয়ে আমাদের জানতে হবে। আর শ্রেণীকক্ষে মেলা বা উৎসবের আয়োজন করব, তোমরা সেই বিষয়টা খেয়াল রাখবে। এই কাজগুলো তোমাদের নিজেদের করতে হবে। মঞ্চস্থান সজ্জার মানে মঞ্চস্থান সাজানোর জন্য তোমাদের কিছু আলপনা ও নকশা তৈরি করতে হবে। যে আলপনা তৈরি করা হয়, তোমরা তো সে আলপনা করা শিখেছো, সে বিষয়গুলো এখানে খেয়াল রাখতে বলা হয়েছে। দেখো তার আলপনা করছে, ঠিক আছে। এই যে এটাকে কিন্তু আলপনা বলা হয়। এই যে তার আলপনা করছে, নকশা তৈরি করছে, ঠিক আছে। সাথে সাথে আমাদের এই কাজটাও কমপ্লিট করতে হবে 44 পেজের, এবং সাথে সাথে আমাদের যে নির্ধারিত পৃষ্ঠাগুলো ছিল কাজ করার, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই পাঠে আমি যা শিখেছি যা সম্পর্কে লিখতে হবে আমাদের এখানে, ঠিক আছে। এই পাঠে তোমরা যা শিখেছো সেই সম্পর্কে তার সম্পর্কে তোমরা এখানে লিখে ফেলবে, ঠিক আছে। সেই সাথে তোমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমাদের কাজগুলো। তো আশা করি ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে। সকল ভিডিও পরীক্ষার সংক্রান্ত যত নতুন কারিকুলামের ভিডিও এখানে দেওয়া হবে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এতে তোমাদের উপকার আসবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।